হয়েছে স্যার করছি। হুম এটা তোমাকে আমি বলে দেবো ব্যাকে। ঘনত্ব হচ্ছে তোমার সোনার হচ্ছে তোমার 19.3 আয়তন হচ্ছে 10। তাহলে কত হলো? 193 গ্রাম। 193 গ্রাম। স্যার যখন এগুলোর সংজ্ঞা লিখবো তখন ওর সঙ্গে ওর রাশিমালাটাও লিখে দেবো? মেকাউটটাও লিখতে হবে। আর মাত্রাটা? মাত্রাটা লিখতে পারো। মানে অঙ্কের ক্ষেত্রে না, যখন আমি সংজ্ঞা লিখছি। সংজ্ঞার ক্ষেত্রে শুধু সংজ্ঞাটা লিখতে পারো। যেটা জিজ্ঞেস করবে সেইটারই উত্তর দাও। আচ্ছা ঠিক আছে। মানে যে তুমি যে জানো সেটা তোমাকে লেখা দরকার। কারণ টিচার কিন্তু এক্সট্রাটা দেখতে চায় না। মানে তোমাকে অল ইন্ডিয়াতে চিন্তা করতে হবে যে সিবিএসই বোর্ডে কি হয় কি যেটা জিজ্ঞেস করেছে সেটাই অ্যানসার দাও। তোমাকে যদি এর পরে জিজ্ঞেস করে তারপর অ্যানসার দাও। মানে ধরো তুমি ঘন ডেফিনেশন লিখছো, তুমি ঘন করে মাত্রা লিখলে, এবার কোন কারণে যদি ধরো স্কুলের খাতাতে টিচার কিছু ভুল কেটে দেবে, তো সেই যেটা জিজ্ঞেস করেছে সেটাই উত্তর দাও। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা করো। সেম একই ফর্মুলা। হ্যাঁ স্যার। হয়ে গেছে। এটা কি হচ্ছে? সেম 600 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে তোমাকে জিজ্ঞেস করছে বস্তুর ঘনত্ব কত। তার মানে ভরটা হচ্ছে তোমার 30 গ্রাম আর আয়তনটা হচ্ছে 20। তো 2/3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 3/2 3/2 একটু ভুল হয়ে গেছে। 3/2 1.5 স্যার করেছি। হ্যাঁ তো গ্রাম পার সিসি কত বেরিয়েছে? এটা বেরিয়েছে? হ্যাঁ স্যার 3/2 রেখেছি। ইউনিটটাও দিতে হবে কিন্তু ইউনিট না লিখে দেবে। এরপরে একটা আছে, এটা বলো। এটা আগে বোঝো, বুঝে বলো তারপর। স্যার ভাসবে। জলে কোনটা ভাসবে? লোহাটা। লোহাটা এখানে বলেছে লোহার ঘনত্ব 7.2 গ্রাম পার সিসি, পারদের ঘনত্ব 30.66 গ্রাম পার সিসি। হলে লোহা ভাসবে না ডুবে যাবে? ভাসবে। কেন হবে? কারণ ঘনত্বটা কম। ঘনত্বটা কম মানে পারদের ঘনত্ব বেশি, তার জন্য লোহাটা ভাসবে। যদি পারদের ঘনত্ব লোহা থেকে কম হতো তাহলে এটা ভাসতো না। হ্যাঁ তাহলে তুমি লিখবে পারদের ঘনত্ব লোহার ঘনত্ব থেকে বেশি, তাই লোহা পারদেতে ভাসবে। তাই তো? তাহলে তোমার এখানে অ্যানসারটা কি হবে? লোহার ঘনত্ব পারদের ঘনত্ব থেকে কম না বেশি? কম। ঘনত্বের থেকে কম, তাই লোহা পারদেতে ভাসবে।
তো এটা দেখে কি মনে হচ্ছিল যে সামনাস কোশ্চেন জিজ্ঞেস করেছে, যা বেসিক নলেজ থাকলে অ্যানসার দিতে পারো। বুঝতে পারলে না? স্যার এটা তো সামস করে করতে বলেনি। না, এটা থিওরি বেস কোশ্চেন। ঠিক আছে, আগে বলছি আজ যেটা বলবো সেটা না পড়লেও মানে আগে না পড়লেও বুঝতে পারবে। দেখো আচ্ছা তরলের ব্যাপারটা আগে বলেছিলাম। তরলের চাপ এই কথা বলেছিলাম। তরলের ঘনত্ব মানে হচ্ছে তোমার মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। তাহলে হচ্ছে তোমার কি বলে দিয়া ডেফিনিশনটা বলো। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে একক আয়তনের কোনো বস্তুর উপর যে যতটা পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুটির ঘনত্ব বলে। যত পরিমাণ পদার্থ থাকে মানে তো ভরই। হ্যাঁ, তার মানে একক আয়তনে কোনো বস্তুর মধ্যে যত পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুটি ঘনত্ব বলে। মানে ফর্মুলা হচ্ছে ভর বাই আয়তন। ভর বাই আয়তন। ঘনত্বের একক কি হবে? ঘনত্বের একক এসআই তে হবে কেজি বাই মিটার কিউব, আর মানে কেজি পার মিটার কিউব। আর সিজিএস এ হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর তরলের চাপ বলে কোনো চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে কোনো একক ক্ষেত্রফলের বস্তুর উপর লম্বভাবে যে পরিমাণ চাপ প্রয়োগ করা হয় মানে বায়ু প্রয়োগ করে তাকে বায়ু চাপ বলে। মানে লম্বভাবে যে বলটা প্রয়োগ করে, মানে যদি এই যে এমন ধরো এই চিত্রটা, মানে বায়ু লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে। হ্যাঁ, মানে এই সাইডটা মানে আমাকে স্কেল করে চেক হবে না, তোমাকে লম্বভাবে যে প্রেসার যে উপরিতলের উপর যে চাপ তৈরি করো, তাই তো? হ্যাঁ স্যার। যেমন এই চিত্রটা বলেছিলাম, তাই তো? এইটা দিয়ে বা এইটা দিয়ে এই যে তরলের চাপ তরলের মধ্যে কোন বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের উপর তরল পদার্থ লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের চাপ বলে। আর তরলের ঘাত কি লম্বভাবে যে বল প্রয়োগ করছে সেটাই কি তরলের ঘাত। এটাই বলছিলাম তো। হ্যাঁ স্যার। তো যেটা এখানে লেখা রয়েছে দেখো, তরলের মধ্যে নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলে। ঠিক আছে? এবার তরলের চাপ পড়ে আমার বায়ু চাপ, মানে বায়ুভাবে চাপ সৃষ্টি করবে, যেটা তুমি আগে জিজ্ঞেস করেছো। হ্যাঁ, বলো। বলবো এখন? হ্যাঁ, বলো। 0.3 মিটার মানে মিটার উঁচু জলস্তম্ভ যে পরিমাণ চাপ দেয় সেটা 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের সমান। তাহলে আমরা এটা কি করে জানলাম যে ওটা 10.3 মিটার উঁচু জলস্তম্ভের সমান? মানে এটা এই যে চিত্রটা দেয়া আছে এইটা দেখে বলছে যে তোমার আমি এই থিওরিটা বুঝতে পারবো। মানে যেটা নরমাল প্রেসার যেটা রয়েছে, মানে যেটা টেনসেলি যেটা তোমাদের বইতে লেখা আছে দেখো, আমি তোমার কনসেপ্টটা ফিজিক্স করতে আমি থিওরি বলে কোশ্চেনের অ্যানসার হয়ে যাবে। ঠিক আছে? তার আগে তাহলে বায়ু চাপের ডেফিনিশনটা আগে শোনো। বলছে কোন বিন্দুর চাপ আছে একক ক্ষেত্রফলের উপর বায়ু লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ু চাপ বলে। মানে কিভাবে প্রয়োগ করবে? লম্বভাবে, তাই তো? সেটাই হবে তোমার বায়ু চাপ। এবার বইটা খোলো। তোমাদের বইতে ডেফিনিশন নেই। এবার এই পিকচারটা দেখো। প্রথমে বলছে যে একটা গামলা দিয়েছো,
ঠিক আছে, মানে এই যে গামলাটা জল ভর্তি করে রেখেছো, আর একটা পাইপ দিয়েছি যেটা খোলা, মানে পাইপ দিয়েছি। এবার এই পাইপের জল ভরে দুটোই মানে দুটো মুখে বন্ধ করেছো। এবার একটা খুলে তুমি এই গামলাটার উপর সেট করে রেখেছো। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই যে জলের তলটা এইটা কিছু পরিবর্তন হচ্ছে, মানে একই থাকছে। এবার এটা হচ্ছে একটি গামলা নিয়ে তাতে বেশ খানিকটা জল ভরো। এবার প্রায় 3-4 লম্বা একটি রাবার নল গোলে পাটিতে পুরো জল তোমার আঙুল দিয়ে চেপে দিয়ে দুমুক আটকে রাখো। এবার দিক মানে একটা দিক তুমি বুড়ো আঙুল খুলে এখানে ডুবিয়ে দিলে। এবার আর নলের দিক দিয়ে চাপ অবস্থা করে ধরো, মানে এই ধরছে। বুঝে গেল? বলছে এখানে কি হচ্ছে, বলছে নলের নিচের দিকে মুখ এখন খোলা এবং গামলা জল ডোবানো, তার মানে একটা খোলা গামলা জলের মধ্যে রয়েছে। বলছে কিন্তু জল নলের জলটা পড়ে গেল কেন? মানে যখনই নিচে পড়ে যাচ্ছে না কেন যাচ্ছে না? এর অ্যানসার এই জায়গাটা পড়ো, সবার এই জায়গাটা এখানে কি লেখা রয়েছে? অ্যানসার হচ্ছে চাপের জন্য, তাই তো? দিয়া হ্যাঁ স্যার। তো এই জায়গাটা পড়ো। স্যার কোশ্চেন থেকে পড়বো? না এই যে তোমার বই থেকে পড়ো, আমি যে জায়গাটা ফোকাস করেছি দেখাচ্ছি হ্যাঁ স্যার। সেই জায়গাটা পড়তে পারো। এবার ছবি থেকে বলছি কি বলছে এ বি সি দুটো পয়েন্ট আছে। এক্সপ্লেইন কেন হচ্ছে না স্যার। আর এক্সপ্লেইন করবে স্যার কোশ্চেনটি কি? বলছে যে এই যে নিচে দিকে মুখে খোলা, এখন মানে এই যে নলেজ জল কাউন্টার পড়ে গেল কেন? স্যার কারণ বায়ুচাপের জন্য। বায়ু মানে ওটা তো পুরোপুরি ফিল হয়ে আছে জলে, তো বায়ুচাপ ঢুকতে পারছে না ওখানটায়, তার জন্য জল কিন্তু বেরিয়ে আসতে, মানে বায়ুচাপ ঢুকবে তারপরেই ও ওই জায়গাটা কভার আপ করবে আর ওই জলটা নিচে পড়ে যাবে। কিন্তু এখানটায় কোনো মানে এই যে নলটা আমি দিয়েছি, নলটা উপরে বন্ধ করো, তো উপরে দিয়ে তোমার বায়ু ঢুকতে পারছে না। এই গামলার যে বায়ুচাপটা আছে সেইটাই প্রয়োগ হচ্ছে, কিন্তু এই নলটা আটকে তার জন্য এই গামলার চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে এই নলটা বায়ুচাপ ঢুকছে না। ঢুকছে কি? না স্যার। এবার তুমি এই বুড়ো যদি খুলে দাও তাহলে উপরে বায়ুচাপ ঢুকবে, বায়ু প্রেসার পড়বে, তাহলে এই নলটা এই যে নলটা সরতে থাকবে। যেই লাইনটা লেখা রয়েছে এই যে এরিয়া আছে পড়ো, এই জায়গায় লিখেছে নলের উচ্চতা। এবার যদি নল বন্ধ, মুখ থেকে তোমার আঙুল সরিয়ে নাও তাহলে জল থেকে গামলা পড়ে গেল কেন? তার অ্যানসারটা এখানে রয়েছে। বলছে উপরে হয়ে মুখে বায়ু চাপ করছে, ফলে এ বা সি চাইতে বিন্দুতে চাপের পরিমাণ বেশি হচ্ছে ও জল বি বিন্দু দিয়ে বেরিয়ে এসেছে। ঠিক আছে? বুঝতে পারলেন না? হ্যাঁ স্যার। এই বুঝে গেল? এবার হ্যাঁ স্যার। তারপরে জলের লেভেলটা মানে সরে যাচ্ছে, মানে জলের অ্যাকচুয়ালি মানে পড়ে যাচ্ছে। এবার যে কোশ্চেনটা বলেছিলে যে বায়ু 10 মিটার উঠছে 76 সেন্টিমিটার পানিতে হবে 10.5 মিটার বায়ু চাপ হচ্ছে কেন? একটা সিম্পল এক্সপেরিমেন্ট বলছে যে ধরো তুমি
এই চিত্রটা দেখো, এই চিত্রটা দেখতে পাচ্ছ যে একটা গামলা নিচে আর 20 ফুট লম্বা 20 মিটার লম্বা তোমার নল নিচে। এবার দেখো এখানে বলছে যে রাবারটি নিয়ে দৈর্ঘ্য 13 মিটার। রাবার নল এবার 3 তলা বাড়ি সমান উঁচু 13 মিটার মানে অনেকটা। তো 3 তলা বাড়ি সমান উঁচু এবং জল ভর্তি হয়ে নলের বন্ধ রেখে নিচে জলের গামলায় দেখা যায় যে নল থেকে জল গামলায় ততক্ষণ পড়তে থাকলো যতক্ষণ না বন্ধ থেকে জলের 1.3 মিটার নেমে আসে। অর্থাৎ যেই নলের জলের উচ্চতা উপরিতলে প্রায় 3 মিটার হলো অমনি জলের জলপ্রবাহ হয়ে গেল। মানে যে আমি গামলা যাচ্ছে থেকে জল বেরিয়ে গামলায় ততক্ষণ পড়তে থাকে যতক্ষণ না বন্ধ থেকে জলের 1.7 মিটার নেমে আসে। অর্থাৎ যেই নলের জলের উচ্চতা থেকে প্রায় 10.5 মিটার হলো অমনি জলের বন্ধ হয়ে গেল। তার মানে এই মানে 10 মিটার পরে আর জল হচ্ছে না। তার মানে ওই জায়গায় বায়ু যাচ্ছে, বায়ুচাপ শূন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই বায়ুচাপ শূন্য কি করে হবে? স্যার শূন্য হচ্ছে বলেই তো আর পড়ছে না। হ্যাঁ, তো বায়ুচাপ 10 মিটার তো উঠছে, তাই তো? হ্যাঁ স্যার। তো পরিতলিত প্রায় মিটার হচ্ছে অমনি জলের বন্ধ হয়ে গেল। তার মানে আর বায়ুচাপ এই জায়গায় গিয়ে যাচ্ছে, মানে জলের চাপ চাপতে বেশি ছিল, তাই জল থেকে নল বেরিয়ে গামলায় পড়ছে। যেই জলের 10.5 মিটার হলো অমনি জলের চাপ ও বায়ুচাপ সমান হয়েছে এবং নলের দাঁড়িয়ে গেছে। এই থেকে 10 মিটার উঁচু জল যে পরিমাণ চাপ করবে তার চাপের সমান। তো তোমার কোশ্চেনের অ্যানসারটা পেলে তুমি? হ্যাঁ স্যার। মানে যে 10 মিটারতে বায়ুচাপ কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই কারণে 10.5 মিটার বায়ুচাপ সমান হয়ে যাচ্ছে। তাই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? তার মানে তোমার উত্তরটা হবে এই সেম প্রসেসটা তোমার পদার্থবিজ্ঞানী টেলি হবে। এই চেলি না কিন্তু টরিসেলি না? হ্যাঁ, চেলি লিখেছে, টরিসেলি। এই পরীক্ষাতে জলের বদলে ইনি পারমাণু দিয়েছে। তো পারমাণু বলেছে যে এটা 76 সেন্টিমিটার পড়ে উঠছে। এই জায়গায় বলছে জলের বদলে পারমাণু নিয়ে তিনি দেখছিলেন যে 76 সেন্টিমিটার উঁচু পারমাণু যে পরিমাণ চাপ দেয় তা বায়ুচাপের সমান। বুঝা গেল? হ্যাঁ স্যার। আর হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তার মানে এই দুটো লাইন বলছে স্বাভাবিক পরিমাণ 10.5 মিটার উঁচু জলস্তম্ভে স্তম্ভ যে পরিমাণ চাপ সমান। মানে তোমার অ্যানসারটা হচ্ছে এইটা যে চাপ দেয় সমান এবং 76 সেন্টিমিটার পারমাণু যে পরিমাণ চাপ দেয় তারও সমান। মানে জলের হবে 10.5 মিটার আর আমাদের ক্ষেত্রে আছে 76 সেন্টিমিটার। বুঝা গেল? হ্যাঁ স্যার। এবারে এই জায়গাটা তার আগে তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো, তাই তো? হ্যাঁ স্যার। এরপরে পার্টটা বলছে বায়ুচাপের ডেফিনেশনটা একবার একটু বলে দেবেন, লিখবো।
লেখা দরকার তোমার যে পিডিএফটা আছে এই যে লেখা আছে এটা ওই পিডিএফ ফরম্যাটে দেয়া থাকবে। ওকে স্যার। তো এবার তুমি লিখে দেওয়ার পরে তুমি এখন লিখে দিতে পারো। মানে শুধু নোট এইটা হিসাবে পিডিএফ ফরম্যাটে আপলোড থাকবে। মানে তুমি শুনে যাও আর তোমার মনে যেখানে ডাউট আছে বা সেটা ইউজ করো। ওকে স্যার। কারণ তুমি লিখতে গেলে টাইম ওয়েস্ট হবে। ওকে স্যার। ঠিক আছে লিখে নাও। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখো যে তোমার বলছে ভাষণ আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতিটা জানো? দিয়া মনে আছে? হ্যাঁ স্যার আমি জানি, মানে জিনিসটা জানি বাট ওটা মুখস্থ হয়নি, মানে বোঝাতে পারবো না। তো বলো। হ্যাঁ, কোনো বস্তু মানে কোনো গ্যাসীয় পদার্থ কিংবা কোনো তরল একটা হয়তো আমি ধরলাম যে একটা বালতি আছে জলের, পুরো ফুল হয়ে আছে, কানায় কানায় জল আছে। এবার আমি কোন একটা লোহার কিছু একটা আমি ওপর ফেলে দিলাম, মানে বালতিতে ডুবিয়ে দিলাম। এবার যখন ও বালতিতে যাবে তখন যে জলটা আছে, কারণ এটা কানায় কানায় ভর্তি, তো ওই যে লোহার যে ব্লকটা আছে ওটাকে জায়গা দিতে কিছু পরিমাণ জল কিন্তু বাইরে পড়ে যাবে। এবার যে পরিমাণ জল বাইরে, হ্যাঁ লোহার আয়তন আছে, তাহলে ওই কি পরিমাণ সেই পরিমাণ মানে যতটা আয়তন সেই পরিমাণ জল কিন্তু বাইরে অপসারিত হবে। এবার যতটা পড়েছে সেইটা ওই তরলটার কিংবা ওই জলটার ওটা ওজনের সমান, মানে ওটা ওই যে যতটা পরিমাণ জল পড়লো ওটার ওই প্লবতার মানটা কিন্তু সমান। বা মানে ধরো তোমাকে এমন বললো যে তুমি একবার কানায় তো এটা লোহার ফেলে দিলে, ধরো তোমার কাছে টাকা নেই, কিন্তু ওই লোহাটার ওয়েট মাপতে হবে। কি করে মাপবে? যতটা পরিমাণ জল পড়েছে ওটাই হচ্ছে ওই ওয়েটার ওয়েট। যতটা জল পড়বে, কারণ ওকে তো জায়গা দেওয়ার জন্য কিছু পরিমাণ জল বেরোবে, এবার ওর জন্য যতটা মানে ওই ব্লকটার জন্য যতটা জায়গা জরুরি চাই ততটা পরিমাণই জল বেরোবে। তাহলে ওই জলটা যদি আমরা দেখি যত পরিমাণ জল, তাহলে ওটাই হচ্ছে ওই ব্লকটার ওয়েট। এবার দেখো এখানে দেখে নাও সূত্রটা যেমন লেখা আছে সেরকমই লিখতে হবে। বলছে যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ বিকরিত করলে বস্তুটির ওজনের আপাতত হ্রাস হয়। সেই হ্রাস বস্তুটি যে আয়তনে উৎপাদিত অপসারিত তার ওজনের সমান। তো সেই তোমাকে ঘুরিয়ে বললাম যে বস্তুটির ওজন কত হবে। তো তাই সেই লাইনটা হচ্ছে যে আয়তনে বেরিয়ে যাচ্ছে সেটা কি হবে? তার ওজনের সমান। এটাই আর্কিমিডিসের নীতি। মানে যেই তুমি কোনো মানে ধরো নরমালি কি হয় কি এইটা তোমার কাছে কিছু না থাকলে এটা একদম টাইমে এই পদ্ধতি মানে কোন বস্তুর ওজন মানে মাপা হতো। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলবেন? দেখো আমরা একটা জল নিচ্ছি, ঠিক আছে একদম কানায় ভর্তি। তুমি ধরো কোনো মিক্সচার আছে না, মিক্সচার নেই, মানে ধরো একটা বালতি নিচ্ছ, একদম কানায় জল নিচ্ছ। এর মধ্যে তুমি একটা ব্লক ছেড়ে দিলে, ব্লক ছেড়ে দেওয়ার পরে এর মধ্যে যে জলটা ছিল এই জলটা বেরিয়ে গেল। বলছি যে জলটা বেরোচ্ছে মানে ধরো সেটা হয়তো 5 ml বেরিয়ে গেল। এই 5 ml এই বস্তুটার ওজন না ওজন বস্তুর ওজনের সমান। আচ্ছা স্যার। মানে যে আয়তন হচ্ছে সেটা বস্তুটির আয়তনের সমান। আয়তনের সমান।
প্রথমে কারণ এটা ml আছে আর ওয়েল হচ্ছে আমার গ্রাম। হ্যাঁ স্যার। বুঝা গেল? হ্যাঁ স্যার। কারণ এটা কেন হয় বলতে পারবে? না স্যার। কেন হচ্ছে যে এই মাত্র শিখেছো কিন্তু যে আমি বলছি যে 5 ml ঘনত্বের সূত্রটা হ্যাঁ ইকুয়াল টু 5 গ্রাম কেন লিখছি? কারণ হচ্ছে D ইকুয়াল টু m/v। যদি এটাকে জল নিচ্ছি হ্যাঁ স্যার। তাহলে জলের ঘনত্ব কত? জলের ঘনত্ব 1 তাহলে 1 যদি জলের ঘনত্ব 1 এই সাইড এই যে আমি সিজিএস এ হ্যাঁ সিজিএস বা এসআই একই ব্যাপার 100 হবে। হ্যাঁ 100 মানে সিজিএস মানে জলের ঘনত্ব নরমালি কি হয়ে যাচ্ছে 1 হওয়ার জন্য মাস আর আয়তন হয়ে যাচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। বুঝা গেল? স্যার বুঝতে পেরেছি, কিন্তু স্যার আপনি এখানে যেটা বললেন সিজিএস পদ্ধতিতে জলের একক যেটা 100 আপনি বললেন ওটা স্যার কি? ওটা হচ্ছে তোমার একটা গ্রাম কেজি মিটার কিউব আর একটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার কিউব। যখন সেন্টিমিটার কিউব বলবে সেটাই হচ্ছে ml হচ্ছে মিলিলিটার। আচ্ছা তো এই যে এখানে 5 ml বলছি এটা সিজিএস হচ্ছে। আচ্ছা স্যার। বুঝা গেল না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে তোমাকে কেউ জিজ্ঞেস করে যে 5 ml জল আর 5 ml ওই বস্তুর ওজন কি সমান হবে? মানে যেমন জিজ্ঞেস করছে 5 মানে কি 5 হবে জলের ক্ষেত্রে? হ্যাঁ তোমার হবে কারণ জলের ঘনত্ব 1 বলে। এটা যদি জলের পারা হতো তাহলে ইকুয়াল হতো না। মানে ঘনত্ব ইকুয়াল মানে ভর ইকুয়াল হতো না। এটা জলের হবে। স্যার পারদের ঘনত্ব কত? 13.6 তখন এখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ তখন মাস আর ভলিউম সেম হবে না। এই কোশ্চেনটা কিন্তু মানে তোমাকে এমনি হয়তো পরীক্ষা দিতে পারে ইকুয়াল হয়ে যাচ্ছে পরবর্তীকালে সামসের কাজে লাগে। এই যে চ্যাপ্টারটা এতে থেকে সামস আসবে। ঠিক আছে? তাহলে আর কি বলে? হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে আর্কিমিডিসের নীতির প্রয়োগ। বলছে অনিয়মিত কঠিন বস্তুর আয়তন বার করবে। মানে যে যাচ্ছে আয়তন সেটাই হয়ে যাচ্ছে আয়তন হচ্ছে ওজন হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। তারপরে বলছে ঘনত্ব করতে পারবে। তুমি যদি আয়তন পেয়ে যাও ভর পেয়ে যাও তাহলে তার ঘনত্ব ক্যালকুলেট করতে পারবে। আর হচ্ছে কোন সংকর ভেতরে উপাদান দুটির পরিমাণ বার করতে পারবে। এগুলো পরবর্তীকালে এক্সপেরিমেন্ট আকারে আসবে। এখন শুধু এই তিনটে ওয়ার্ড করে রাখতে হবে পরীক্ষাতে লেখা স্যার এটা একটা एग्जांपल দিতে পারবেন মানে এই তিনটেরই? তিনটেরই যেমন মানে যারা সেট নেই তার মানে তাকে বড় বলছো না, আয়তকার বলছো না, বা তুমি কিউবয়েড বলছো না, মানে বলছো না। ঠিক আছে? মানে সেপে আসছে না। মানে ধরো যদি ঢিল হয় লোহার মানে ইটের ফার্স্ট আর সেকেন্ড এরটা তো বুঝতে পারছি কিন্তু থার্ড নাম্বার এটা বুঝতে পারছি না। বলছে শঙ্কর ধাতু হচ্ছে তোমার অনেকগুলো ধাতু মিক্সচার। হ্যাঁ মিক্সচার রয়েছে যেটাকে আমরা অ্যালয় মানে সেটাই শঙ্কর ধাতু। যেমন হচ্ছে জিঙ্ক অ্যামালগাম জিঙ্ক এখানে বলছে জেড তাই তো
জিঙ্কটাকে মেটাল মানে ধাতু, আর পারদ নাকি? হুম। পারদ তরল, হ্যাঁ, ওটাও ধাতু। পারদ ধাতু কিন্তু তরল ধাতু। হ্যাঁ তরল, কারণ নরমালি আমরা কি পড়ি, ধাতু কি হয়, কঠিন হয়, কঠিন। এবং আর কি হয়, আর নির্দিষ্ট শেপ থাকে। নির্দিষ্ট শেপ থাকে, কিন্তু একমাত্র তরল মানে পারদ যেটা, যে হচ্ছে তোমার অবস্থাতে থাকে, লিকুইড ফরম্যাটে থাকে। তার মানে এইটা হচ্ছে তোমার জিঙ্ক অ্যামালগাম, যে এইচজি বলছি। এরপরে যদি তোমার তামা যদি দেখো, তামার কি বলতে, তামাকে ব্রাস বলে। তো এর মধ্যে কি আছে তামার মধ্যে? তো জানি না। দিয়া জানি না। তুমি জানো না? না। এটা কেমিস্ট্রির জিনিস। দেখো এর মধ্যে তোমাকে ধরো আমি করে বলছি যে দুটো ধাতু আছে। তো এই দুটো ধাতু আছে, সেটা তুমি আগে নিচে দিয়ে বলতে পারো। হ্যাঁ, ওটা কি করে? এর জন্য তোমাকে এক্সপেরিমেন্ট, এখানে তোমাদের কিছু নেই, আমাকে অন্য জায়গা থেকে বলতে হবে। বুঝতে পারলে? হুম। মানে তো তাহলে আপনি মানে আমাদের বইয়ে যেহেতু নেই, তাহলে আপনি খুঁজে রাখবেন ওই ডায়াগ্রাম গুলো, তাহলে বোঝাতে সুবিধা হবে, তাহলে পরের দিন বুঝিয়ে দেবেন। মানে আপনি ডায়াগ্রাম গুলো একটু খুঁজে রাখবেন। এইটা রয়েছে। দেখো তোমাদের এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, কারণ কিন্তু তোমাদের এই সিলেবাস অনুসারে নেই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি কোশ্চেনের উত্তর বলে দেবো, এবং কি লিখতে হবে সেটা বলে দেবো। ঠিক আছে। তাহলে এটা এই তোমাকে শুধু এই তিনটে লাইন মনে রাখতে হবে। এরপরে এখানে বলছে প্লবতা বলতে মানে এই যে তুমি একবার জল নিলে, চৌবাচ্চার তুমি যদি ধরো খালি বালতিকে চৌবাচ্চার মধ্যে চেপে ধরো, কি বালতি ডুবে যাবে? না স্যার, একটু অনেকটা বল প্রয়োগ করতে হবে। অনেকটা বল করলে তাহলে ডুববে। বা পারবেন। ওই যে জোরে চেপে পারছো না, মানে জল তোমাকে খিলছে, সেই ঠেলাটাকে বলে প্লবতা, মানে যেটা সাহায্য করছে। ওকে তো বলছে বস্তুকে তরলতে আংশিক বা নিমজ্জিত করলে তরল ওই বস্তুর উপর ঊর্ধ্বমুখী ঘাত করবে, মানে বল প্রয়োগ করে। ওই ঊর্ধ্বমুখী বলকে বা তরলতে কি বলে? প্লবতা বলে। এবার বলছে নিমজ্জিত যে পরিমাণ তরল অপসারিত করে, প্লবতার মানও সেই অপসারিত তরলের ওজনের সমান। এই কথাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। যেটা আমি আগেই বলে দিয়েছি। বলো স্যার দ্বিতীয় লাইনটা একবার বলুন, প্রথম লাইনটা বুঝে গেছি। প্রথম লাইনটা মানে সংজ্ঞাটা বলছে কোন বস্তুকে পদার্থে আংশিক বা নিমজ্জিত করলে, মানে যেমন এই যে ছবিতে এটা আংশিক নিমজ্জিত, এটা সম্পূর্ণ নিমজ্জিত করলে পদার্থ ওই বস্তুর উপর লম্বভাবে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। মানে নরমালি দেখবে হচ্ছে তোমার অজমির বাড়ি কোথায়? স্যার শালবনীতে। তো তোমাদের বাড়ি পুকুর আছে তো, বা বাড়িতে আছে? চৌবাচ্চা নেই স্যার, পুকুর আছে। হ্যাঁ, পুকুরে একটা বালতি নিয়ে যাবে, নিজের মধ্যে মানে একদম চেপে ধরবে, ডুবছে কিনা দেখবে। স্যার ডুববে না, নিচে থেকে বল প্রয়োগ করবে, মানে তোমাকে জোরে দিলে তবে ডুববে। হ্যাঁ স্যার। তো কিন্তু প্রেসারটা অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। ওই যে মানে তোমাকে ওই পুকুরের জল তোমাকে ডুবাচ্ছে না। কি কারণে দিচ্ছে না? মানে তোমাকে খিলছে তো। হ্যাঁ স্যার। তো ওই ঠেলাটাকে বলা হচ্ছে প্লবতা।
হ্যাঁ স্যার। মানে প্লবতা মানে তোমাকে ভাসতে সাহায্য করছে, তরলকে মধ্যে দিচ্ছে না, তোমাকে সাহায্য করছে। মানে একটা মিনিমাম প্রথমে যে কোনো বস্তু সঙ্গে সঙ্গে ডুবে যাবে না। তার যদি ঘনত্ব বেশি হয়, মানে জলের থেকে ঘনত্ব বেশি হলে তাহলে ডুবে যাবে, বা আয়তন যদি বেশি হয় তাহলে ডুববে না। যেমন একটা লোহার টুকরো, আর তোমার জাহাজ শিপ দেখেছো? হ্যাঁ স্যার। শিপও লোহা দিয়ে তৈরি, আর একটা লোহা দিয়ে তৈরি। ধরো একটা শিপের ওজন কত হতে পারে? তোমার নৌকাই বল, বা সিম্পল এরকম ভাবো, ধরো 1 কেজি একটা লোহার টুকরো নিয়েছে, আর 1 কেজি মাপের একটা গামলা নিয়েছে, এরকম বড় গামলা। তো বলছে যে দুটোতেই লোহা দিয়ে তৈরি, 1 কেজি লোহাটা ডুবে গেল, কিন্তু 1 কেজি গামলা আসছে। তার কারণ কি হবে? কারণ স্যার গামলার আয়তন বেশি বলে গামলাটা ভাসছে, আর ওই লোহার টুকরোর আয়তনটা কম, মানে ওটা আকারে ছোট, তার জন্য সে ডুবে যাচ্ছে। এটা হচ্ছে সিম্পল নলেজ। এবার ভাসছে কেন? তরল বেশি কি করছে? বল প্রয়োগ করছে। সেই কারণে ভাসছে। হ্যাঁ বলো। স্যার কারণ মানে ভর যদি বেশি হয় তাহলে ওর যে অভিকর্ষ যে ত্বরণের মান, মানে ওটা টানবে অভিকর্ষ, মানে কেন্দ্রের দিকে পৃথিবী। এবার বস্তু তখনই ভাসবে যখন ওর প্লবতার মানটা বেশি হবে ওই অভিকর্ষের দিকে টানার থেকে, মানে ওই কেন্দ্রের দিকে টানছে ওটার থেকে। তরলের চাপের থেকে ওই যে তরলের চাপটা বেশি হতে হবে। তরলের চাপটা বেশি হলে তরলটা ভাসবে। এখানে অভিকর্ষ ত্বরণের কথা বলা দরকার, তুমি তরল দিয়ে পড়লেই হবে। ওকে স্যার। ঠিক আছে। তাহলে এই লাইনটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। এবার দ্বিতীয় লাইনটা বুঝতে পারছো? বললে যে নিমজ্জিত অবস্থায় যে তরল অপসারিত করে, প্লবতার মান সেই পরিমাণ সেই অপসারিত তরলের সমান হয়। মানে যেটা জলটা বেরিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। এরপরে টপিকে আসো। এবার প্লবতার বৈশিষ্ট্য কি হবে? বলছে যে আয়তনের উপর প্লবতা নির্ভর করে। যেমন এই লোহার টুকরো আর গামলার কথা বললাম, সেখানে আয়তন বেশি হলে অপসারিত তরলের আয়তন বেশি হয়, ফলে অপসারিত তরলের ওজন বেশি হয়, অর্থাৎ প্লবতা বেশি হয়। কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে তোমাকে ওই কোশ্চেনটার অ্যানসার এই লাইনটাই বলতে হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। মানে ওই লোহার টুকরো আর লোহার গামলা একই ওজনের, তার অ্যানসার হবে এই লাইনটা। ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার দেখো প্লবতার ঘনত্বের উপর নির্ভর করে। বলছে তরলের যত বেশি হয় অপসারিত তরলের ওজনও তত বেশি হয়, অর্থাৎ প্লবতা বেশি হয়। মানে যার ঘনত্ব বেশি সেখানে অপসারিত তরলটা কি হবে? বেশি হবে। হ্যাঁ স্যার। এক্সাম্পল কিছু যার বেশি হবে তার প্লবতাও বেশি হবে। আচ্ছা, আগে কি বলছিলাম? পারদ জলে ভাসে না জলে ভাসে? স্যার পারদ মানে জল পারদে ভাসে। জল পারদে ভাসে। অগ্নি এখন সেই অনুসারে বলো। স্যার তখন আপনি যে কোশ্চেনটা করেছিলেন ওই ম্যাথসের ইকুয়েশন দিয়ে, ওটাতে তো স্যার পারদে তো জলটাই ভাসছিল। পারদে জলটা ভাসছিল, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। তার মানে পারদে জলের অনেক বেশি, ফলে প্লবতা জলের চেয়েও বেশি। হ্যাঁ তার স্যার। মানে ভাসছে কে? স্যার জল ভাসছে। হ্যাঁ, তো জল মানে যার বেশি হবে
কি হবে অপসারণ প্রসারণের ওজনের তত বেশি হয় প্রবলতা তত বেশি হয়। এবার হচ্ছে প্রবলতা অবস্থা বস্তুর উপর উল্লম্বভাবে বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। বুঝা গেল না? বুঝতে পারলেন না? মানে যে বুঝতে পেরেছি। ধরো প্রবলতা দিকে ঠেলছে তোমাকে যেমন বালতি করে হচ্ছে মানে নিচে জলটা উপর দিকে ঠেলছে। তুমি যেই দিকে বল করছো তার বিপরীত দিকে মানে বিপরীত দিকে। তো সেই লাইন বলছে মানে এই পয়েন্টে করে রাখতে হবে। মানে প্রবলতার বৈশিষ্ট্য যেটা তোমাদের বইয়েতে স্টেটমেন্ট আকারে লেখা আছে, পয়েন্ট আকারে লেখা নেই। ঠিক আছে? এবার যে লাইনটা বলছে জলের অনেক বেশি, ফলে জলের চেয়েও বেশি। সেই কারণে লোহা ডুবে যায় কিন্তু পারদে ভাসে। বুঝা গেল না? বুঝতে পারলেন এটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এরপরে টপিকে আসো। এবার হচ্ছে ভাষণ আর নিমজ্জনের শর্ত। যেমন বলছে লোহাকে জলে কি হবে বলছে লোহাটি জলে ডুবে যাবে, পাত্রের তলে পৌঁছে যাবে। আবার কাঠে জলে ফেলে দিলে কাঠেরটি জলের উপর ভাসছে। এটা কারণ কি বলতে পারবে? মানে প্লবতার কারণ কিছু প্লবতার জন্য হচ্ছে মানে লোহাটার ওয়েট বেশি। এবার কাঠের ওয়েট কম বা লোহার ঘনত্বটা বেশি, কাঠের ঘনত্ব কম, অনেকগুলো বলা যাবে। কিন্তু এই যে লোহাটা ডুবে যাচ্ছে, ওজন আর প্লবতার জন্য হচ্ছে এটা। হ্যাঁ প্লবতার জন্য হচ্ছে। মানে এখানে প্রবলতা বলে কি বললে তুমি ঘনত্বের উপর ডিপেন্ড করবে, আয়তনের উপর ডিপেন্ড করবে তো মানে মেইন প্রবলতা ডিপেন্ড করছে। বস্তুর আয়তন ডিপেন্ড করছে, ঘনত্ব এবং তরলের ঘনত্ব করছে এবং বস্তুর মানে হচ্ছে দিকে ক্রিয়া করছে যেটা। হলো ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবারে হচ্ছে তোমার এইদিকে আসো। তো এখানে এই পয়েন্টে ছিল যে এই যে লোহাটা ডুবে যাচ্ছে, এই ডুবে যাওয়াটাকে কি বলছে? নিমজ্জন মানে নিমজ্জন বলছে। আর যেটা ভাসছে সেটা হচ্ছে কাঠের টুকরাটা ভাসছে। আচ্ছা, এটা অর্ধ নিমজ্জিত আছে। কোনটা? অর্ধ নিমজ্জিত। হ্যাঁ অর্জিত মানে আধা ডুবে থাকে। তো বলছে যে কোনো অদহন বস্তু তরলের তরলে না যে কোনো অবস্থানে থাকলে তাকে ভাসন বলা হচ্ছে। আবার মানে ধরো বলতে ঠিক মাঝখানে রয়ে যাবে। দেখি এখানে পিকচার আছে, এই যে পিকচারটা দেখো, এটা ভাসছে, এটা নিমজ্জিত অবস্থায় ভাসছে, আর এটা কমপ্লিটলি নিমজ্জিত মানে ডুবে গেছে। এই পিকচারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এটা স্যার বইয়ের কত নাম্বার পেজ একটু বলা যাবে? একদম বই শেষের দিকে আছে। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার পেয়েছি। তো এইটাকে বলা হয় ভাষণ, মানে যেটা অনিমজ্জিত হয়ে যাচ্ছে। আর যেটা নিমজ্জিত সেটাও ভাষণ। আর যেটা তলতে যাচ্ছে সেটা হচ্ছে নিমজ্জন। বোঝা গেল? হ্যাঁ স্যার। তার ডেফিনিশনটা এখানে লেখা রয়েছে। এগুলো সব পিডিএফ ফরম্যাটে আপলোড থাকবে। তো লেখার কোনো প্রয়োজন নেই। এবার দেখো, বস্তুর এই ভাষণ আর নিমজ্জন নির্ভর করে বস্তুর ওজন এবং তরলতার উপর। তাহলে ইম্পর্টেন্ট হলো বস্তুর ওজন এবং তরলের তরলতার উপর। বলছে কোন বস্তুকে তরলে আংশিক বা নিমজ্জিত করলে বস্তুটির উপর দুটো বল ক্রিয়া করে। এক হচ্ছে ওজন, যেটাকে W1 বলা হচ্ছে, আর তরলের তরলতা যা ক্রিয়া করছে যেটা হচ্ছে তোমার W2। এবার এই পিকচারটা W1 বস্তুর ওজন, যেটা নিচের দিকে আসছে,
আর যেটা উপরে যাচ্ছে সেটা W2 সেটাই কি আমরা বলছি তরলের প্লবতা। ওকে ওকে, আর এটা বস্তুর ওজন W1। এই জায়গায় কি হলো না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এরপরে তোমার এটা ভাষণের শর্ত আর অর্জনের শর্ত। ভাষণ হচ্ছে বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে কম হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট, যে বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে কম হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা উৎসাহিত তরলের ওজনের চেয়ে কম হয়, তাহলে বস্তুটি উপরিতলের উপর ভাসবে। এবার তোমাকে যদি বলে যে তরলের উপর ভাসছে কেন, তখন তুমি কি বলবে? অ্যানসার তোমার কি হবে? দিয়া কি হবে? স্যার ভাসছে কারণ ওর প্লবতা ওর ওজনের চেয়ে প্লবতাটা কম, বেশি ভাসছে কারণ ওজনের থেকে প্লবতাটা বেশি। বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে কম হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা উৎসাহিত তরলের ওজনের চেয়ে কম হয়, তাহলে বস্তুটি তরলের উপর ভাসবে। তাহলে তোমাকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে ওই গামলাটা ভাসছে কেন, তখন তোমাকে এই অ্যানসারটাও এই ভাষণের শর্তে এক্সপ্লেইন করতে পারো। আগেও বলেছি এই ফর্মুলা দিয়েও বলতে পারো, মানে এই লজিকটাও তুমি লিখতে পারো। বুঝা গেল? হ্যাঁ স্যার। দিয়া হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এবার দেখো, বস্তুর ওজন যদি প্লবতার সমান হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা উৎসাহিত তরলের ওজনের সমান হয়, তাহলে মানে যে কোনো অবস্থানে ডুবে থাকা অবস্থায় স্থির হয়ে ভাসবে। মানে এই চিত্রটা ছিল এইটা, ঠিক আছে? ভাসতে পারে, মানে একটা ফিক্স থাকবে। এইটা গেল তোমার ভাষণের শর্তে ওজন যদি প্লবতার সমান হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা উৎসাহিত তরলের ওজনের সমান হয়, তাহলে বস্তুটি তরলের যে কোনো অবস্থানে বা যে কোনো স্থানে ডুবে থাকা অবস্থায় স্থির হয়ে ভাসবে। বুঝা গেল? এবার নিউটনের শর্ত দেখো। কারণ ডাউট কিছু না না স্যার। স্যার। এবার নিউটনের শর্ত দেখো, বস্তুর ওজন যদি প্লবতার চেয়ে বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা উৎসাহিত তরলের ওজনের চেয়ে বেশি হয়, তখন বস্তুটি তরলে ডুবে যায়। তাহলে এই লাইনটা মনে থাকবে, মানে এই পরীক্ষার লিখতে হবে কিন্তু যে বস্তুটি কেন ডুবে যাচ্ছে, তখন বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হচ্ছে, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা উৎসাহিত তরলের ওজনের চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটি তরলে ডুবে যাবে। তাহলে মেইন পয়েন্ট কোনটা? এই লাইনটা। ঠিক আছে? হ্যাঁ স্যার। দুজনে বুঝতে পারো? স্যার বুঝতে পেরেছি। আর বুঝেছো? স্যার আরেকবার বলবেন? মানে বলছে যে কোনো বস্তু জলে ডুবে যাচ্ছে কেন? তার অ্যানসার হবে ওজন প্লবতার চেয়ে বেশি। মানে বস্তুটা যদি ভারী হয় তবে তো ডুবে যাবে। হ্যাঁ স্যার। তো সেই লাইনটাই মানে তুমি পরীক্ষাতে লিখবে কি করে? তুমি তো এরকম ভাবে না বস্তুটা ভারী হয়ে গেছে, এটা কি লিখতে পারবে? হ্যাঁ স্যার। তো তাহলে পরীক্ষার ক্ষেত্রে লেখা তো বস্তুর ওজন প্লবতার চেয়ে বেশি হচ্ছে, অর্থাৎ বস্তুর ওজন যদি বস্তু দ্বারা উৎসাহিত তরলের ওজনের চেয়ে বেশি হয়, তাহলে তরলে ডুবে যায়। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর এই চ্যাপ্টারটাতে মনে হয় না কিছু আছে। দিয়া কিছু আছে নাকি দেখো। এরপরে নেক্সট চ্যাপ্টারে চলে যাও। এই চ্যাপ্টারটা কি স্টার্ট করবেন? না আজকে স্টার্ট হবে না। এই চ্যাপ্টারটার আগে কোশ্চেন করাতে হবে। এই যে চ্যাপ্টারটা এই যে বল চাপ
এর অনেক নিউমেরিক্যাল আছে, যেই নিউমেরিক্যাল হয়তো স্কুলের পরীক্ষাতে একটা আসবে, তোমাকে ঘন ইউজ করতে পারে, বা তোমার এই যে আজকে যে চকলেটটা বললে এইটাও নিউমেরিক্যাল আছে। তো এই নিউমেরিক্যাল গুলো নেক্সট ক্লাসে ডিসকাস হবে, এবং এই চ্যাপ্টারে অনেক কোশ্চেন ডিসকাস হবে। তারপর এই চ্যাপ্টারটা নেক্সট উইকে টেস্ট থাকবে। বোঝা গেল? ওকে হ্যাঁ স্যার। স্যার। মানে এই চ্যাপ্টারটা তোমরা দুজনেই ভালো করে বাড়িতে পড়বে। আর ওয়েবসাইটে এই চ্যাপ্টারের অনেক কোশ্চেন অ্যানসার লেখা থাকে, সেটা হয়তো এক দুদিনের মধ্যে আপলোড হবে। ঠিক আছে? মানে এই যেমন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, সেই কোশ্চেনই তোমাকে দেওয়া হবে, যেটা তুমি এক্ষুনি মুখস্থ করবে না। মানে আমি এখন দেবো না তোমাকে। আগে তুমি বই পড়ে আমাকে যা কোশ্চেন আছে বা আমি যা কোশ্চেন এখানে করাবো সেইটা ভালো করে তারপর কোশ্চেন অ্যানসার সেটা হয়তো ওই পরীক্ষার পর দেব। মানে বুঝতে পারলে? না বুঝতে পারলেন? স্যার আপনি এখন যে কোশ্চেন অ্যান্সার গুলো করাচ্ছেন, এই যে ডেফিনেশন গুলো, এগুলো স্যার ওয়েবসাইটে এখন আপলোড হবে তো? হ্যাঁ, আপলোড হয়ে যাবে। মানে স্যার এইগুলো যদি এই যে লেখাগুলো আছে এগুলো সবই আপলোড হবে। ওকে স্যার। আর এক্সট্রা যেটা ধরো কোশ্চেন আকারে পড়া, সেইটা এখন হবে না। সেইটা পরীক্ষা দেওয়ার পরে তোমাদেরকে দেবো। ওকে স্যার। মানে আমি যেটা আগে পড়াচ্ছি সেইটা তুমি বুঝেছো, এবং আমি যে একটা ক্লাস রাখছি শুধু এই কোশ্চেন ডিসকাস করার জন্য, বা তোমার যদি কিছু কোশ্চেন আমাকে ইউজ করলে। হ্যাঁ স্যার। ঠিক আছে? বা এই চ্যাপ্টারে ম্যাথস যেগুলো আছে, এটা ফিজিক্সের চ্যাপ্টার। তো ফিজিক্সের চ্যাপ্টারে ম্যাথস থাকবেই। তো তোমাকে ম্যাথস করতে হবে। স্যার বলছিলাম আগে কি ফার্স্ট টার্মটা শেষ করবেন, তারপর বাকি চ্যাপ্টারগুলো করবেন? আগে প্রথমে পঞ্চমটা শেষ হলো। হ্যাঁ, মানে ফার্স্ট টার্মটা শেষ করে নিলে আমি বাকি চ্যাপ্টারগুলো করলে তখন অসুবিধা ছিল না। ফার্স্ট টার্ম কি থাকবে? আমাদের বইয়ের পিছনে যে পর্ষদ থেকে যেটা দিয়েছে সেই অনুযায়ী থাকবে, আমি বলে দিচ্ছি। বলো। ওই ভৌত পরিবেশ মানে যেটা পড়লাম সেটা, আর তারপর কেমিস্ট্রির উপর থাকবে মৌল যৌগ রাসায়নিক বিক্রিয়া, আর বায়োলজিতে থাকবে জীবদেহের গঠন। তাহলে তিনটেরই একটা করে করানো হবে। হ্যাঁ স্যার। স্যার ভৌত পরিবেশের 1.1 আর 1.2, মৌল ও যৌগর হচ্ছে 2.1 2.2, আর দেহের গঠন বায়োলজি। এই তিনটে স্যার থাকবে। এটা তিনটে না দুটো না একটা করেই হচ্ছে। মানে তাহলে একটা ফিজিক্সে পড়ানো হবে, একটা কেমিস্ট্রি একটা বায়োলজি পড়ানো হবে, যেটা তোমাদের এপ্রিল মাসে স্কুলের পরীক্ষা হবে, যেটাকে ফার্স্ট টার্ম বলা হচ্ছে। এই তিনটে তারপর মানে আবার রিপিটেড হবে। তাহলে আগে এই তিনটে চ্যাপ্টার শেষ হয়ে যাক, এরপর যে এক্সাম যেগুলো আছে ওগুলো হয়ে যাক, তারপর আমরা সেকেন্ড ইউনিটটা স্টার্ট করব। সেকেন্ড স্টার্ট হবে। ম্যাক্সিমাম স্কুল পর্ষদের নিয়মই মানবে। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, ভৌত পরিবেশের এই চ্যাপ্টারটা আছে, আর ওর পর স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলটা আছে। না তো তিনটে চ্যাপ্টার আছে ফিজিক্স। হ্যাঁ, ওই তিনটে চ্যাপ্টারের মধ্যে কেমিস্ট্রি আর বায়োলজিতে, কেমিস্ট্রি আর ফিজিক্সে ভাগ আছে, ওই দুটো হবে। মানে চারটে চ্যাপ্টার আছে, কেমিস্ট্রি আর বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্সে, আর বায়োলজিতে একটা। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তার মানে আমরা নেক্সট দিন কি করব? এই চ্যাপ্টার রিলেটেড কোশ্চেন আর সামস করব, আর তারপরে এই চ্যাপ্টার থেকে তারপর আমরা নতুন চ্যাপ্টারে যাব। স্যার বলছি স্যার, আমার তো আগের গুলো হয়নি, মানে এই চ্যাপ্টারের আগের ভাগটা হয়নি। হ্যাঁ, তো ওটার জন্য আমি তোমাকে বলছি একটু পরে। ওকে স্যার। ওটা নিয়ে চাপের কিছু নেই। তো এটা গেল। আর না স্যার, ডাউট নেই, শুধু নেক্সট ক্লাসটা কবে আছে এটা বলে দিন।
নেক্সট ক্লাস কালকে করতে পারবে? হবে না। কালকে আমি বলছি, কালকে আমি বাড়ি আসবো তখন 4টে বাজবে, তারপর 6টার আগে আমি স্টার্ট করতে পারবো না, কিন্তু 7টায় ক্লাস আছে। 6টার আগে স্টার্ট করতে পারবে না, 7টা থেকে ক্লাস আছে, তাহলে কি করে হবে? স্যার রবিবার দিন সকালবেলার দিকটা হবে না দিয়ার? আমার হবে না, আমাকে রেডি হতে হয় 8টার সময়, তার আগে তো তাহলে ঠিক সম্ভব আছে, নেই। তোমাদের ক্লাস রাখবো না। তাহলে স্যার এই সময়- টাইম আজকে ছাড়া কালকে ছাড়া আমি রবিবারটা ফাঁকা আছি, কালকে শুধু একটা ক্লাস ও আছে। কালকেই শুধু গন্ডগোল। হ্যাঁ, তারপরে খালি না কালকে শুধু সন্ধ্যাবেলা হবে না, বাদ বাকি রবিবারটা আমি ব্লকই আছে। বুঝলাম রবিবারটা খালি না? রবিবারটা সকাল থেকে দুপুর সন্ধ্যে পর্যন্ত হচ্ছে না, কিন্তু 7টা থেকে হবে কালকে বাদে। রবিবার কালকে বাদে 7টা থেকে আমি যদি একটা ফিক্স করে দিই, তাহলে হবে তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে এই সপ্তাহের জন্য আমরা এই ক্লাসটা মঙ্গলবার সকালবেলা মঙ্গলবার কটায়? সকালের দিকে ধরো কটায়? মঙ্গলবার কোন টাইমটা বলে একটু আগে। মঙ্গলবার তো আমার কোনো টিপস দেখে বলছি। এই মঙ্গলবার নেই। এই মঙ্গলবার তো 31 তারিখ। 31 তারিখ। হ্যাঁ। আচ্ছা, মঙ্গলবার সকালে, বেশ ঠিক আছে। সকালে তোমার 11টা থেকে হবে। মঙ্গলবার বেশ ঠিক আছে। তাহলে মঙ্গলবার দুজনের একসাথে ক্লাস হবে। হ্যাঁ স্যার। তাহলে পাইলস যা বলছে সেটা হোমওয়ার্ক করে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। আর কি বলে এই যতটা বললাম ফিজিক্সে টোটাল চ্যাপ্টারটা পড়বে। হ্যাঁ স্যার। আর পরে ওই যে দুটো চ্যাপ্টার হয়ে যাচ্ছে, আমরা নেক্সট টপিকে চলে যাব। এবার ম্যাথস বলবে কিন্তু দুজনেরই। হ্যাঁ স্যার, ওই ফার্স্ট চ্যাপ্টার থেকে ওই পূরক সম্পূরক পর্যন্ত আছে। স্যার আমাদের স্কুলে 4 থেকে 7 চ্যাপ্টার অবধি আছে। ফার্স্ট থেকে 6 পর্যন্ত মেবি। ফার্স্ট থেকে 6 পর আছে পূরক সম্পূরক। স্যার আমাদের স্কুলে বিপ্রতীপ কোণ পর্যন্ত আছে 7 চ্যাপ্টার। 7 চ্যাপ্টার। তোমার দিয়া রয়েছে ও পুরো 6 পর্যন্ত। ঠিক আছে। তাহলে আমাদের প্রথম দ্বিতীয় চ্যাপ্টারটা আজকে হয়ে গেল। এটা আশা করছি তোমাদের যদি প্রবলেম হয় তো আমি করে দেবো। করে দেওয়ার পরে নেক্সট সংখ্যার ধারণাতে চলে যাব। হ্যাঁ স্যার। ওকে স্যার। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ কি বলো? Thank you, sir. ওকে চলো।